বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আমরা আড্ডা দেব খুবই তরুণ একজন লেখকের সাথে। মজার বিষয় হচ্ছে তিনি একজন বাংলাদেশি লেখক, কিন্তু লেখেন ওয়েস্টার্ন জনরায়। পরিচয় করিয়ে দিচ্ছি ফাহাদ আল আব্দুল্লাহর সঙ্গে। স্বাগতম আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। কেমন আছেন? ভালোই, চালুই আছি, মন্দ না। প্রথম প্রশ্ন মাথায় এসেই যায় যে কেন ওয়েস্টার্ন জনরায় আপনি লেখেন? বাংলাদেশি লেখক, লিখতে পারতেন গতানুগতিক উপন্যাস, নাটক, কবিতা, লেখাই যেত। ওয়েস্টার্ন জনরা কেন বেছে নিলেন? আচ্ছা, এটাতে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করি। ওয়েস্টার্ন জনরার বেস্ট প্রোডাক্ট, সিনেমা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, এটা লেখা এই জনরাটা কেবল স্প্যাগেটি ওয়েস্টার্ন, এবং এরা হচ্ছে ইতালি থেকে বেরিয়েছে। এমনকি ওয়েস্টার্নের অনুসারে হিন্দি ছবিও হয়েছে শোলে, সেটার অনুসারে বাংলা সিনেমা হয়েছে দোস্ত দুশমন, যে চুমকি চলেছে একা পথে আমরা পেয়েছি ওই দোস্ত দুশমন থেকে, এই ধরনের গান। তো ওয়েস্টার্ন লেখার একটা কারণ, এক, আমি এই জনরা পড়ে বড় হয়েছি। রওশন জামিল চৌধুরী, মাসুদ আনোয়ার, শওকত হোসেন আমাকে খুব টেনেছে, এবং আমার জন্য এটা একটা কমফোর্ট জনরা। মন টন খারাপ থাকলে আই স্টার্ট রাইটিং। লিখতে গিয়ে টের পেলাম যে ওয়েস্টার্ন জনরাটা এত ফ্লুইড, এটা দিয়ে আপনি ভালো খারাপের দ্বন্দ্ব দেখাতে পারবেন, আবার গ্রে ক্যারেক্টারও রাখতে পারবেন, যে ক্যারেক্টারগুলো গ্রে। এবং পৃথিবীর ইতিহাসে আমি যতদূর জানি, আমার জানাটা ভুল হতে পারে, কিন্তু আমার যতদূর জানা, পৃথিবীর ইতিহাসে প্রথম একটা সময় গেছে যেই সময় মানুষ তাদের উপর চেপে বসা যে অত্যাচারের জোয়াল, সেটার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই 100টা বছর, 19th সেঞ্চুরি থেকে, মানে মোটামুটি 1801 থেকে 1910 পর্যন্ত। কারণ তখন প্রথমবারের মতো আমেরিকান সেই ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে সবার হাতে অস্ত্র ছিল, এবং কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল বইয়ের সবচেয়ে বড় গ্রাহক ছিলেন আমেরিকান কাউবয়েরা। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এরকম একটা জায়গা, এটাকে মানে খুঁড়ে সাহিত্য রস নির্যাস বের করে নিয়ে আসা খুব জরুরি। এবং কর্ম্যাক ম্যাকার্থির কথাই বলতে চাই যে মানুষের জীবনে হিরো দরকার, নায়ক দরকার, এবং ওয়েস্টার্নের নায়করা নায়কের মতো নায়ক, একেবারে অন্যায়ের সামনে মাথা নত করার চিন্তা ভাবনা তাদের নেই। শুরুটাই হয় প্রতিরোধ দিয়ে, এবং সেখান থেকে গুলি, এবং ওই গোলাগুলি এক্সাইটিং। সাহিত্যের মতো কি স্ট্রেচ করতে পারে না, যাকে যেখানে ইচ্ছা তাকে সেখানে নিয়ে যেতে পারে। এবং সাহিত্যের ভাষায় একটা কথা আছে যে আপনার লেখা বাজারে চলে, মানে যেহেতু প্রফেশনাল লিখে ফেলছি এখন, আর শখ নেই, বাজারের কথা মাথায় রাখতে হয়। তো বাজারের কথা একটা ব্যাপার আছে যে রুল অফ কুল, যে আপনার ক্যারেক্টাররা বা আপনার গল্পটা যত কুল হবে, গল্প তত চলবে, মানে হিরোইজম ফ্যাক্ট। সো ওয়েস্টার্নের সেই যে সাজ পোশাক থেকে চিন্তা করেন, হ্যাটস, কথা বলার ভঙ্গিমা, এই যে দাঁড়ানোর ভঙ্গিমা, কিংবা মানে ধরেন লম্বা কোট পরে আছে, সংঘাত শুরু হওয়ার আগে হুমকি দিয়েতে না, একদম এইভাবে জাস্ট রিভলভারটা বের করে যে তুমি কথা বলার আগে একটু সামলায় বললেও, তারপর অপরপক্ষ থেকেও বেরোচ্ছে, এই যে টেনশন, this is fun to watch. এই জিনিসগুলো কি আপনি বলতে চাচ্ছেন উপন্যাস, ইয়েতে, কবিতায় লেখা ইজি, ইটস চিটিং বলে দিচ্ছি। কিন্তু আদার দ্যান দ্যাট, দর্শন নিয়ে অনেক দূর ঘাঁটা যায়। হোয়াট মেক্স ইউ এ গুড হিউম্যান বিইং, হোয়াট মেক্স ইউ এ ব্যাড হিউম্যান বিইং। ওই সময়কার রেসিজমকে চ্যালেঞ্জ করা যায়। এবং দেখেন, আমেরিকার ওই সময়টা কৃষ্ণাঙ্গদের উপর যে বর্ণবাদী অত্যাচার, শুধু যে কৃষ্ণাঙ্গ তা না, চীন দেশীদের উপরে বর্ণবাদী অত্যাচার গেছে, আইরিশদের উপরে বর্ণবাদী অত্যাচার গেছে। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আসা, যে আমরা গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে তফাৎ যে জাস্ট একটা সুতা, এটা না ওয়েস্টার্ন গল্পে খুব এক্সাইটিং ওয়েতে বলা যায়, খুবই এক্সাইটিং ওয়েতে, মানে এটা বোরিং হবে না। আপনি আমাকে একটু দুইটা উদাহরণ দিয়ে বলতে পারেন? যেমন একদম রিয়েল সত্যিকারের ঘটনাই যদি বলি, নিউ মেক্সিকোতে তখন হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে চলছে। এখন রেলওয়ে প্রত্যেকটা সরকারি কিন্তু না, আমেরিকায় আবার একটা মজা ছিল, সরকারি না, প্রাইভেট। এখন প্রাইভেট রেল কোম্পানিগুলো খরচ কমানোর জন্য চীনা শ্রমিকদেরকে বিনা বেতনে রেখে দিয়েছে পেটে ভাতে। আবার তারা হচ্ছে নেটিভ আমেরিকানদের জমি জবরদখল করছে, রাস্তার মাঝখানে যেই মানুষদের জমি জমা শহর পড়ছে, সেগুলোকে একেবারে জোর জবরদস্তি করে অল্প টাকায় কিনে একেবারে খেদিয়ে দিচ্ছে। আমার যে বইটা কাসা দিয়াবলো, এটা একটা শহরের নাম, অ্যাকচুয়ালি ইটস এ হিস্টোরিক্যাল টাউন, ইটস এ হিস্টোরিক্যাল টাউন। এবং ওখানে জনগণ এরকম প্রতিরোধ রেল কোম্পানির বিরুদ্ধে তৈরি করেছিল নিজেরাই। রেল কোম্পানি আবার তখন কনফেডারেট, মানে সদ্য যুদ্ধ শেষ হয়েছে, গৃহযুদ্ধ, কনফেডারেটরা যেহেতু হেরে গেছে, ওদের কোনো কাজ নাই, ওরা তখন ভাড়ায় খাটা মার্সিনারি সবাই। রেল কোম্পানি একদম শহরের উপরে 150 জনের মিলিটারি লেলিয়ে দিয়েছে, জনগণও এটা ডিফেন্ড করেছে। এরকম একটা গল্প থেকেই মোটামুটি মানে প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ একদম জ্বলন্ত রূপ চলছে। এবং কেন হবে, কেন তুমি জমি নিবা, এই ধরনের স্পিচেস আছে এগুলা, এবং এগুলো আমি ইতিহাস থেকেই পাওয়া। আমার একটা ওয়েস্টার্ন লিখতে গেলে
কমপক্ষে 10-12টা বই পড়া লাগে, মানে ব্যাকগ্রাউন্ড যদি রিসার্চ আমি তো করতেই অ্যাকচুয়ালি হয়, করতে রাইট? মানে হ্যাঁ ইচ্ছা মতো লেখাই যায়, আমি অন্য গল্প থেকে মেরে দিলাম। এটা একটা প্রশ্ন যে ওয়েস্টার্ন জনরা যখন আপনি লিখছেন তখন অনেক মানুষের মনে এই ধরনের একটা প্রশ্ন চলে আসে যে কপি করে নিয়ে আসলো কিনা, নকল করে দিল কিনা, ইংরেজিটাকে একটু মডিফাই করে বাংলাতে তুলে দিল কিনা, এই ধরনের প্রশ্ন ফেস করেছেন বা আপনার কেস কি আমি এরকম করি। হয়েছে? আমাকে এখনো প্রমাণ করতে হয় যে মৌলিক ওয়েস্টার্ন লেখা যায়। এটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথাও উঠেছে যে মৌলিক আবার ওয়েস্টার্ন হয় নাকি, সবই তো আরেক জায়গা থেকে অনুবাদ করে বা অ্যাডাপ্ট করে মেরে দেন। হ্যাঁ, সেবার কাছে আমি কৃতজ্ঞ যে সেবা করেছে, কিন্তু ওটা অ্যাডাপ্টেশন ছিল। আমার ক্ষেত্রে পুরো ব্যাপারটাই হচ্ছে আমার ইতিহাস পড়া, নিজে যেহেতু ওই সাবজেক্টের ছাত্র, তো ওই সময়কার মানে কালচারকে লিখতে পারা, এটা আবার আমার একাডেমিক ট্রেনিং এরও পার্ট, যে ঐতিহাসিক তথ্য থেকে আমি কালচারকে লিখতে পারি। আর ওয়েস্টার্ন তো প্রচুর পড়া, কর্মাক ম্যাকার্থি, লুই লামুর, বাংলায় রওশন জামিল, সকলের আগেই বলেছি, ওখান থেকে বের করে সবকিছু মিলে একসাথে ওই রিসার্চ যেটা করতে হয়, অনেক কিছু করতে হয়। বন্দুকের মডেল থেকে জিন্স কোন সময় থেকে পাওয়া যায়, ওয়েস্টার্ন বলেই আমি জিন্স লিখে দিলাম, কিন্তু এটা জিন্স যে 1870-এর পরে ওয়েস্টে ইন্ট্রোডিউসড হয়েছে, এই জিনিসগুলো ঠিকঠাক করতে হয়। বুলেট কি কাট, মেটাল কার্ট্রিজ নাকি পেপার কার্ট্রিজ, রিলোডের সিনটা যে লিখবো সেটা করতে গেলে ইন ডিটেইল লিখতে হবে আপনাকে এটার জন্য। এবং ওই সময় পেশা কি রকম ছিল, কাউবয়রা কি চাইলেই পিস্তল নিয়ে এর মধ্যে ঢুকে যেতে পারতো কিনা, শেরিফ ল কি বলে, শেরিফ কে, সার্কিট জাজের রোলটা কি, মার্শাল তাহলে কি, এগুলো প্রত্যেকজন প্রচুর পড়তে হয়। এবং সে যে কাসা দিয়াবলো পড়তে তো আমার গেছেই সময়, এবং এটা শখ করে লিখেছিলাম। পরে এটা আজহার ভাই বেঙ্গল বুকস আসলে পাবলিশ করেছে এমনি, মানে ওটা হাউস হয়ে গেছে। এর পরেরটা তো এই বইটাই আমাকে কিছুক্ষণ আগেই বললো যে এই বইটাই একমাত্র বই যেটা হচ্ছে দ্বিতীয়বার মুদ্রণ হয়েছে। এটা গত বইমেলার বই, রাইট? গত বইমেলার 8 মাসের মধ্যে পুরোটা চলে গেছে। তো এটা পাঠকদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে তারা এটা গ্রহণ করেছেন। পরেরটা লিখতে গিয়ে, পরেরটা আরো বড়, এটা খুব সম্ভবত 69,000 ওয়ার্ডের ছিল কাসা দিয়াবলো। এর পরেরটা আমি লিখেছি 1.5 লাখ, কাটা পড়েছে মোটামুটি 53,000, মানে এডিটে কাটা পড়ে। আচ্ছা, এডিটে কাটা পড়ে পার্ট অফ বুক রাইটিং, এডিটে কাটা পড়ে। এটা নিয়ে হাহাকার করার কিছু নাই, এই যে আল্লাহ কেটে দিল না, কাটাটা ঠিক আছে, এটাই জরুরি। তো 53,000 কাটা পড়ছে, তাও মোটামুটি 1 লাখ ওয়ার্ডের মতো আছে। এটা পড়তে আমার মনে হয় আমার বই আনাতে হয়েছে বাইরে থেকে প্রায় 5,000 টাকা। এই বই বাংলাদেশে পাওয়া যায় না। আমি পরে ওই আমার এক মানে খুব ক্লোজ ভাবি আছেন, আমার শিক্ষকের স্ত্রী, উনি ফরেন সার্ভিসে আছেন, তো ওনাকে ফোন করে করে ভাবি উনিও আদর করেন, এনে দেন। ওনারা মানে আশেপাশে অনেকগুলো মানুষ না থাকলে আসলে আমার লেখক হয়ে ওঠে না, সেটাই এই জায়গা থেকে। তো আর রিসার্চ করতে হয়, বাকিদেরটা জানি টুকলি কেউ করে না। বাংলাদেশে অন্তত আমরা একেবারে মেরে দিই না, এটা সত্যি কথা। আচ্ছা, মডিফাইড হয়, অ্যাডাপ্টেশন হয়। যেমন ওসমান সিরিজের কথা আপনি চিন্তা করেন, রওশন জামিলের মূল যে চরিত্র, তার নাম জীবনেও ওসমান না, কিন্তু রওশন জামিল ভাই বাংলা এবং কাজী আনোয়ার হোসেন তখন এডিটর ছিলেন সেবার, ওনারা চিন্তা করলেন যে বাংলার জনগণকে খাওয়ানোর জন্য কি খেতে হবে। এই জিনিসটা তো হয়ই। যেমন আমি হচ্ছে থিয়েটারের স্টুডেন্ট, আমরা মঞ্চ নাটক করেছি। আমরা যখন কোনো ওয়েস্টার্নের নাটক নেই, সেই নাটকের যে ক্যারেক্টারগুলো সেগুলো আমরা চেষ্টা করি যে বাংলাদেশে আমরা অ্যাডাপ্ট করি। যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমরা জ বলি, সেটাকে আমরা বাংলায় বলছি জন বানিয়ে ফেলি। হ্যাঁ, তো এই ধরনের অ্যাডাপ্টেশন কিন্তু আমরা সচরাচরই করি। মানে এটা হয়, এবং এটা অ্যাডাপ্ট করে গল্প কিছু কাট হয়, ছাঁট হয়। যেমন ধরেন বাংলাদেশের কালচারকে চিন্তা করে ধরে চুমুর দৃশ্যগুলো কিছু বাদ ফেলা হয়, রাইট টাচ করা যাবে না, পেছন থেকে একটু এইভাবে করে হাতটা ধরতে হবে, এই ধরনের কিছু সিন আমাদের ওখানে ডেভেলপ করা হতো বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে। এটা একদম খুবই সারফেস লেভেল অ্যাডাপ্টেশন বলছি, গল্পের অনেক পরিবর্তনে অ্যাডাপ্ট করাও একটা সাহিত্য মারাত্মকভাবে। না হলে এই সাহিত্যের এত বড় যে একটা দিক আছে, এটা আমরা মিস করে যেতাম যদি আমরা অ্যাডাপ্ট না করতাম। আর জানোয়ার হোসেন এবং ওই সময়কার ওয়েস্টার্ন লেখকদের কাছে আমি অন্তত খুবই কৃতজ্ঞ, কারণ আমার ছোটবেলাটা কেটেছে যে সেন্স অফ অনার, হিরোইজম, মানে মানুষকে সুরক্ষা করতে হবে, কোনো মিছিলের সময় পুলিশ বাড়ি পড়লে সামনে দাঁড়াতে হবে, এগুলোর সেন্স কিন্তু ওয়েস্টার্ন পড়ে আসছে। গর্ভধারিণী করার আগে মিছিল থেকে আমার একটা কথা মনে হলো যে বাংলাদেশে যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, যেহেতু আপনি একজন মৌলিক লেখক বলছেন, এই অভ্যুত্থানকে মাথায় রেখে এই ধরনের কিছু লেখার পরিকল্পনা আছে কি আপনার? অভ্যুত্থান নিয়ে আমার সবসময় লেখার পরিকল্পনা থাকে, তিনটা সরাসরি অভ্যুত্থান না, অভ্যুত্থানটাকে আপনার জনরার সাথে রিলেট করে কিছু আমি লেখার ইচ্ছা আছে। নিয়েই লিখি। কাসা দিয়াবলো ইটসেলফ ইজ অ্যাবাউট অভ্যুত্থান। বুলেট কিংবা ভালোবাসা হচ্ছে এটার পরেরটা, মানে
একটা পলিটিক্যাল অভ্যুত্থান, জনপ্রিয় অভ্যুত্থান, যেমন সিভিল ওয়ারের কথা চিন্তা করেন, ওয়ান অফ দ্য মোস্ট পলিটিক্যাল মুভমেন্ট, তারপরেও যুদ্ধ হইলো, দুই পক্ষ দাঁড়ায় গেল। মানে দাসপ্রথা বিরোধী মুভমেন্ট, এটাতে কিন্তু ইট ইজ এ গিভেন যে দাসপ্রথার বিরুদ্ধে আমরা সবাই, তাও দুটি পক্ষ একেবারে ভ্রাতৃঘাতী যুদ্ধে লেগে গেল। যে আমেরিকান সিভিল ওয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্র্যাজেডির একটা হচ্ছে আইরিশ ব্রিগেডের ট্র্যাজেডিটা। আয়ারল্যান্ড থেকে তারা আসছে, তারা সকলেই একই পরিবারের, দেখা যাচ্ছে একাধিক পরিবারের, কিন্তু যুদ্ধে তারা এক পার্টি ইউনিয়নে, আরেক ভাই কনফেডারেটে, এবং দুই ভাইয়ের এগেন্সে কিন্তু গুলি করতেছে। এবং তাদের মা দাদিরা রাতের বেলা যখন প্রার্থনা করছেন, তারা কিন্তু প্রার্থনা করছে না যে আমার সন্তান বেঁচে ফিরুক, ভাই যেন ভাইকে গুলি না করে, এই পাপ যেন না হয়, এটা মরে যাবে, এটা শিওর। এই ধরনের যে সর্বনাশ, এবং পরে যে কালোদেরকে ভোটাধিকার দেওয়া হলো, তারপরে কি সব সুখে শান্তিতে বসবাস শুরু করলো? ব্যাপারটা কি তাই ছিল? তা কিন্তু না। এবং নেটিভ আমেরিকানদের সাথে কি আচরণ করা হলো, এই জিনিসগুলো নিয়েও কিন্তু পরের অংশটা ওই এভাবে হোয়াট হ্যাপেন্স, এটা খুব সম্ভবত বলছিলেন, চে গেভারা বলছিলেন, হোয়াট হ্যাপেন্স আফটার দ্য রেভলিউশন, রেভলিউশনের পরের দিন আসলে কি হয়। রেভলিউশন হইলো তো ওই জায়গা থেকে, সবকিছু থেকে। তার মানে কি আপনার পরিকল্পনা আছে বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে লেখার? বাংলাদেশের অভ্যুত্থানে সরাসরি লেখারই পরিকল্পনা আছে, কিন্তু আমি সময় নিয়ে লিখতে চাই, কারণ তাড়াহুড়োর কাজ ভালো হয় না। আর এই কাজগুলো তো আরেকটু বেশি ইন ডিটেইল করতে গেলে অবশ্যই আপনাকে সময় নিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে। এই মুহূর্তে আমরা ঐতিহাসিকভাবে শুধু সারফেস লেভেলের কথা জানি, ভেতরের কথা জানি না। সবাই সবার ক্রেডিট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, সবাই সবার এজেন্ডা বাস্তবায়ন করতে, সবাই সবার এজেন্ডা বাস্তবায়ন করছে। এই মুহূর্তে আমাদেরকে, মানে যদি লেখক হিসেবে আমার দায়িত্ব, সাহিত্যিক হিসেবে আমার দায়িত্ব সমাজ সত্যটাকে সামাজিকভাবে ধারণ করা। ঐতিহাসিকের কথা হচ্ছে ফ্যাক্ট, আমার কথা হচ্ছে ওই সময়ের সময়টাকে ধারণ করা। তো সেই সময়টাকে ধারণ করার জন্য আমাকে আরো দেখতে হবে, সময় লাগবে, চেষ্টা করবো আমি। শুভকামনা ফাহাদ আপনাকে। আপনার সাথে আড্ডা দিলে বোধহয় আড্ডা কেবল লম্বা হতেই থাকবে, কারণ আপনি এত হিস্ট্রি থেকে কথা তুলে এনে আমাকে বলছিলেন যে আমি খুব একদম মন্ত্রমুগ্ধ হতে আসলে আপনার কথা শুনে। সেটা আমাকে ক্ষমা করবেন। শিক্ষকতা করছেন, শিক্ষকতার প্রসঙ্গ যখন এসেই গেল, কোথায় করছেন, কেমন লাগছে, এটা বলেই আমরা আজকে আমাদের আড্ডা শেষ করব। আমি 2019 সালের নভেম্বর মাস থেকে ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াই, ইন্ট্রোডাকশন অ্যানথ্রোপোলজি পড়াই, সোসিওলজি পড়াই, আর মাঝে মাঝে কোর্স বেশি হয়ে গেলে ফিলোসফিও পড়াই। শিক্ষকতা আমি খুব এনজয় করি। আমার কলিগরা স্পেসিফিক্যালি, ইস্টার্ন ইউনিভার্সিটি এমন একটা জায়গা, হ্যাঁ আমাদের সীমাবদ্ধতা অনেকই আছে, বাংলাদেশে পড়ানো সীমাবদ্ধতা অনেক আছে, কিন্তু যেটা হয় যে সহকর্মীরা এত অসাধারণ যে, মানে একটা গান আছে না যে, যাক না জীবন যাচ্ছে যেমন দুর্ভাবনার নাটাই হাতে, যাক না জীবন। আই ডোন্ট থিংক এনি চেঞ্জেস ইজ নেসেসারি এনি টাইম সুন। অসংখ্য ধন্যবাদ ফাহাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিনই এইভাবেই নতুন নতুন লেখক, প্রখ্যাত কবি, সাহিত্যিক লেখকদের সাথে আড্ডা দিই, কোন ভাবনা থেকে তারা তাদের বইগুলো লেখেন সেই জিনিসগুলো জানার চেষ্টা করি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করি যে আসলে এই বইটা আপনারা পড়তে চান কি চান না, বা এই বইটা থেকে আপনারা কি নিতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সামনের পর্বগুলোতেও। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।